যে কোনো ব্যাংকের আমানত কত টাকা আছে, তাদের ফাইনাল তাদের ফাইনাল ব্যালেন্স স্টেটমেন্ট কত আছে, এটি ওই ব্যাংকের গ্রাহক তথা যে কোনো জনগণ যে ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চায় এটি তার জানার অধিকার আছে। পুলিশের রাইফেলের গুলি, পিস্তলের গুলি দিয়ে আপনি আন্দোলন ঠেকাইতে পারবেন না। ইভেন আপনার যে সেনাবাহিনী যে ট্যাঙ্ক মেশিন গান, এই ট্যাঙ্ক মেশিন গান দিয়ে নামিয়েও কিন্তু আপনি জনগণের আন্দোলন ঠেকাতে পারবেন না। কারণ পেটের ক্ষুধা এটি হলো সবচেয়ে বড় ক্ষুধা। সরকার কোনো কিছু লুকাতে চাচ্ছে কিনা এটি উড়িয়ে দেওয়া যায় না যে সরকার আসলে কোনো কিছু লুকাতে চাচ্ছে কিনা। আর ইলেকশনের বিষয়টা তো যেটা আমি বললাম, 2014 সালের যে ফর্মুলা অ্যাপ্লাই করে তারা ভেরি সাকসেসফুলি 5 বছর কন্টিনিউ করতে পেরেছে। 2018 সালেরও ঠিক নির্বাচনের পরে এই ধরনের মানে ঘটনার পর ঘটনা ঘটিয়ে তারা মোটামুটি 5 বছর উতরে গিয়েছে। 2024-এর যে নির্বাচন, এটা তো আপনাকে যেমনটি আমি ব্যাখ্যা দিলাম যে মানুষকে একটা নির্বাচন যে হয়েছে বা নির্বাচনের যে ক্ষত, নির্বাচনের যে কষ্ট, এই কষ্টটা যাতে জনগণ ভুলে যায়। আর বাংলাদেশ ব্যাংকে যে রিজার্ভের কথা যেটা বলেছে চন্দন নন্দী এবং তার যে পত্রিকায় এসেছে, এটা কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন একটা জোরালো বক্তব্য কিন্তু আমরা দেখি নাই। শুধুমাত্র একটা ডিনায়াল দিয়েছে, তারা বলেছে যে না, এই ধরনের হ্যাকিং এর বিষয়টা সত্য না। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে সেন্ট্রাল ব্যাংকে বা বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষেধ করা হলো কেন? এখানে যদিও সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদের সাহেব দেখলাম বক্তব্য দিয়েছিলেন, তখন বলেছেন যে সারা বিশ্বে সেন্ট্রাল গভর্নমেন্টে ঢোকাঢুকির মানে ঢোকার ক্ষেত্রে, সাংবাদিকদের ঢোকার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে। আমাদের বাংলাদেশেও এই ধরনের একটা রেস্ট্রিকশন দিয়েছি, এটা দোষের কি? তা আমি তখন আপনার টক শোতে বা অন্যান্য টক শোতে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের এই সংক্রান্তে বাংলাদেশে যে আইন আছে সেটা হলো অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923। মানে 1923 সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টে বলা হচ্ছে যে কোন কোন বিষয়াদি আপনি পাবলিকলি প্রকাশ করতে পারবেন, কোন কোন বিষয়াদি সাংবাদিকরা তথ্য পাবেন। ইভেন যারা সেনাবাহিনী বা পুলিশ বা সরকারি অফিসে যারা চাকরি করে তাদেরও কিছু তাদেরও কিন্তু কিছু সেন্সিটিভ ডকুমেন্ট থাকে, ক্লাসিফাইড ডকুমেন্ট থাকে। সেই ডকুমেন্টটা হলো 4 ধরনের ডকুমেন্ট থাকে। একটা হচ্ছে টপ সিক্রেট, সিক্রেট, ক্লাসিফাইড অ্যান্ড রেস্ট্রিক্টেড। এই 4 ধরনের ডকুমেন্ট ছাড়া বাকি সাংবাদিকরা যে পাবে না, বাকি বাকি ইনফরমেশন কিন্তু পাবলিক পাবার ক্ষেত্রে এখতিয়ারবান, ক্ষমতাবান। এবং এই আওয়ামী লীগ সরকারই কি 2008 সালে পাওয়ারে আসার পরে 2009 সালে একটি আইন করেছে, তথ্য অধিকার আইন 2009। সেখানে ওই যে বলা হচ্ছে যেগুলো পাবলিক ইনফরমেশন সেটা আপনার পাওয়ার অধিকার সাংবাদিকদের তো আছেই, যে কোনো জনগণেরও এই তথ্য পাওয়ার অধিকার আছে। তার মানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন কত এবং বাংলাদেশ ব্যাংকে প্রকৃত অর্থে হ্যাকিং হয়েছে কিনা, এটি সাংবাদিক তো দূরের কথা, যে কোনো আম জনতাও যে যদি বাংলাদেশ ব্যাংকে যদি লিখিত দেয় যে আমাকে ইনফরমেশন জানাতে হবে, এটি একটা পাবলিক ইনফরমেশন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ একটা পাবলিক ইনফরমেশন। যে কোনো ব্যাংকের আমানত কত টাকা আছে, তাদের ফাইনাল ব্যালেন্স স্টেটমেন্ট কত আছে, এটি ওই ব্যাংকের গ্রাহক তথা যে কোনো জনগণ যে ওই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চায় এটি তার জানার অধিকার আছে। এবং সে যদি এটা যদি তাকে না দেয়, তাহলে তথ্য অধিকার আইন 2009 কিন্তু একটা কমিশন করা আছে, তথ্য অধিকার কমিশন, যেখানে একজন কমিশনার নিয়োগ করা, যেখানে একজন চেয়ারম্যান নিয়োগ করা আছে এবং ওখানে 2 বা 3 জন কমিশনার কিন্তু নিয়োগ করা আছে। সেখানে ওনাদের কাছে বলা আছে, ওনাদের কাছে অভিযোগ করলে, ওনারা ইনকোয়ারি করলে, যে অথরিটির কাছে আপনি ইনফরমেশন চেয়েছেন সেই অথরিটি যদি আপনাকে ইনফরমেশন না দেয়, তাহলে তাদের সাজারও ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে এই যে বাংলাদেশ ব্যাংক যে এই কাজটা যে করছে, তাতে আমার কাছে যেটা মনে হয় যে ডাল মে কুচ কালা হে, নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। আর সমস্যা তো বাংলাদেশ ব্যাংক তো প্রকাশ্যেই তারা বলছে যে তাদের রিজার্ভ এখন ব্যবহারযোগ্য রিজার্ভ হলো $13.22 বিলিয়ন। সেখানে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিপিডি থেকে বলা হচ্ছে $5.8 বিলিয়ন ডিউজ আছে, যেটা বিভিন্ন বিভিন্ন দেশ যারা এখানে ইনভেস্ট করেছে তাদের ইনভেস্টের লভ্যাংশের টাকা, এবং বাংলাদেশ সরকার যে তেল কিনেছে তেলের টাকা, এবং যে সমস্ত এয়ারলাইন গুলো এখানে কাজ করে ওদের যে টাকা, এবং আমাদের যে বিলিয়নস অফ ডলার যে ঋণ নেওয়া হয়েছে, এই ঋণের যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটাও কিন্তু ডলারে পেমেন্ট করতে হবে। এইগুলো $5.8 বিলিয়ন ডিউজ হয়ে গেছে। তার মানে এটা যদি আপনি বাদ দেন তাহলে আক্ষরিক অর্থে $7.42 বিলিয়ন। এটা সরকারের ব্যাখ্যা, এটা আমার ব্যাখ্যা না, সরকারের বাংলাদেশ ব্যাংকের তথ্য। আর যদি আমার চন্দন নন্দী যে কথাটি বললেন যে 4 থেকে
$5 বিলিয়ন যদি হ্যাকিং সত্যি সত্যি হয়ে থাকে, তাহলে তো ডলার $2-3 বিলিয়ন বেশি নাই। তাহলে $2-3 বিলিয়ন দিয়ে তো আপনি 2 মাস টিকতে পারবেন, 2-3 মাস টিকতে পারবেন। আর যদি আপনার হ্যাকিং যদি সত্যি সত্যি নাও হয়ে থাকে, অথবা যদি হ্যাকিং যদি কম হয়ে থাকে, তাহলে যে পরিমাণ রিজার্ভ আছে, আপনি যদি বাজার ঠিক রাখতে চান, অর্থনৈতিক অভ্যুত্থান আপনি ঠেকাতে চান, তাহলে আপনার 5-6 মাস পরে দ্য কান্ট্রি উইল টার্ন অ্যাজ লাইক শ্রীলঙ্কা এন্ড পাকিস্তান, যেখানে পাকিস্তানে এখনো এই মুহূর্তে $1 সমান 300 রুপিস এবং £1 সমান 400 রুপিস। তো এইটাই যদি হয়, তাহলে তো মানুষ তো রাস্তায় নেমে আসবে। কারণ পেটে যদি ক্ষুধা থাকে, তাহলে আর্মি পুলিশের রাইফেলের গুলি, পিস্তলের গুলি দিয়ে আপনি আন্দোলন ঠেকাইতে পারবেন না। ইভেন আপনার যে সেনাবাহিনী যে ট্যাঙ্ক মেশিন গান, এই ট্যাঙ্ক মেশিন গান দিয়ে নামিয়েও কিন্তু আপনি জনগণের আন্দোলন ঠেকাতে পারবেন না। কারণ পেটের ক্ষুধা এটি হলো সবচেয়ে বড় ক্ষুধা। আপনি যতই গল্প বানান, আপনি যতই আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের গল্প বানান, আপনি যতই মিল্টন সমাদ্দারকে সামনে আনেন, আপনি যতই ফরিদপুরের 2জন হত্যাকাণ্ডের ঘটনা ঢাকা দেওয়ার জন্য বিভিন্ন একের পর এক নতুন নতুন নাটক মঞ্চস্থ করেন, এটা দিয়ে কিন্তু মানুষকে আপনি আটকাইতে রাখতে পারবেন না। এই কারণে আপনি যেটা চন্দন নন্দীকে জিজ্ঞাসা করলেন, এটি হলেও হতে পারে দুইটা ইস্যু। একটা হচ্ছে নির্বাচনকে মানুষের মন থেকে ভুলিয়ে দেওয়া, আর একটি হলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটা হ্যান্ডেল করবে কিভাবে। এটা হতে পারে, এটা প্রমাণটা হচ্ছে IMF এখনো কিন্তু ফাইনালি যে তারা থার্ড কিস্তির টাকাটা দিবে, এটা কিন্তু এখনো ফাইনালি কিন্তু তারা অ্যাপ্রুভাল দেয় নাই। যদিও ধারণা করা হচ্ছে তারা দিবে, কিন্তু সেটার পরিমাণ হচ্ছে $1.15 বিলিয়ন। এবং $1.15 বিলিয়ন দিয়ে আপনি মাত্র 5 দিনের আমদানি ব্যয় ওই যে মেটাতে পারবেন। এখন তারা হন্যে হয়ে গেছে, তাদের শেষ ভরসা হচ্ছে চায়না। চায়নার কাছে তারা $5 বিলিয়ন তারা বাজেট সহায়তা এবং আমাদের রিজার্ভের জন্য তারা চেয়েছে একটা সফট লোন। চায়না কিন্তু এখনো কিন্তু কোনো গ্রিন সিগন্যাল দেয় না। কারণ চায়নার কাছ থেকে $5 বিলিয়ন যদি আপনাকে নিতে হয়, তাহলে তাদের প্রথম কন্ডিশন তিস্তা প্রজেক্ট তাদেরকে দিতে হবে। প্লাস চায়নার যে সমস্ত কাজগুলো, যে সমস্ত ইনভেস্টমেন্ট গুলো এখনো অমীমাংসিত আছে এবং এই কাজগুলো ভারতের বিরোধিতার কারণে এখন আটকে আছে, সেই কাজগুলো কিন্তু চায়নাকে করতে দিতে হবে। কিন্তু সেটা বিশেষ করে তিস্তা প্রজেক্ট দিলে সেটা শেখ হাসিনা ভারতের দখল সহ্য করতে পারবে কিনা বা হজম করতে পারবে কিনা, সেটি হয়তো আমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তারপরেও আমি ধরে নিলাম চায়না $5 বিলিয়ন তাকে লোন দিল, তাহলে $5 বিলিয়ন দিয়ে হাসিনা আক্তার আপনি আরো 4 মাস সার্ভাইভ করতে পারবেন। তাহলে সর্বসাকুল্যে আমার কাছে যেটা ধারণা বা আমার যেটা ব্যাখ্যা বিশ্লেষণ এবং CPDর যে বক্তব্য এবং আমাদের যে গবেষণা প্রতিষ্ঠান যারা ইকোনমিক্স নিয়ে গবেষণা করে, অর্থনীতি নিয়ে গবেষণা করে, তাদের যে বক্তব্য বিশ্লেষণ, তাতে এই সরকার এই এই বছরের শেষের দিকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে তারা এমন একটা অর্থনৈতিক ক্রাইসিসে পড়বে, সেটা তারা কিভাবে হ্যান্ডেল করবে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে বিরোধী রাজনৈতিক নেতৃত্ব এটাকে ক্যাপিটালাইজ করে জনগণকে রাস্তায় নামিয়ে দিয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করে কিনা অথবা ক্ষমতাচ্যুত করতে বাধ্য করে কিনা, সেটি আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ